আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 89তম ব্যাচ। আজকে আপনাদের 10ম ক্লাস। তো আমাদের কোর্স মডিউলটা যেভাবে ডিজাইন করা হয়েছে, আপনাদের 10টা ক্লাস হয়ে গেলে পরে মিড টার্ম এক্সাম হয়। তো তার মানে আজকের ক্লাসটা হয়ে গেলে পরে আপনাদের মিড টার্ম এক্সাম হবে। তো মিড টার্ম এক্সামের পর হচ্ছে আমরা ইনশাল্লাহ মার্কেট প্লেসে অ্যাকাউন্ট সেট আপ করবো। তো আমি হচ্ছে এখন এক্সামের ব্রিফিংটা দিব, সবাই মনোযোগ সহকারে শুনবেন। কোনো কনফিউশন থাকলে আমাকে ক্লাস শেষে জিজ্ঞেস করবেন। তো আপনাদের যে মিড টার্ম এক্সামটা, এটা হচ্ছে জাস্ট একটা সেলফ ইভালুয়েশন। আপনারা এতদিন ক্লাসে কি কি শিখেছেন, বা কতটুকু কতটুকু শিখতে পেরেছেন, এটাকে মূল্যায়ন করার জন্য মূলত হচ্ছে মিড টার্ম এক্সামটা নেওয়া হয়। তো অনলাইনেই হবে। আপনাদের যেদিন এক্সাম থাকবে সেদিন জুমে ক্লাস হবে না। আমি আপনাদের গ্রুপে হচ্ছে নোটিশ দিব, সেই নোটিশের মধ্যে হচ্ছে গুগল ড্রাইভের লিংক থাকবে, মানে প্রশ্নপত্রের লিংকটা থাকবে। আপনারা প্রশ্নপত্রের লিংক ওপেন করবেন, সেখানে আপনাদের নাম লিখবেন, রোল নাম্বার লিখবেন, এরপর হচ্ছে আপনাদের পরীক্ষা অ্যান্সার দিয়ে সাবমিট করবেন। তো আমাকে অনেকেই আছে যে রোল নাম্বার হারিয়ে গেছে, ভুলে গেছে, এরকম থাকতে পারে। তো অবশ্যই অফিসে যোগাযোগ করে পরীক্ষার আগে আপনার রোল নাম্বারটা কালেক্ট করে নেবেন। রোল নাম্বার ছাড়া অ্যান্সার শিটটা জমা হবে না বা সাবমিট করা যাবে না। আপনাদের মিড টার্ম এক্সামটা হচ্ছে 50 মার্কসের একটা এক্সাম। 50 মার্কসের এক্সাম। কোয়েশ্চেনে থাকবে হচ্ছে 25টা এমসিকিউ আর 5টা শর্ট কোয়েশ্চেন। 25টা এমসিকিউর জন্য 25 মার্কস, আর 5টা শর্ট কোয়েশ্চেনের জন্য 5 5 করে 25 মার্কস। তো ইন টোটাল হচ্ছে 50 মার্কসের একটা এক্সাম হবে। সময় হচ্ছে 40 মিনিটস, 40 মিনিট টাইম। ঠিক আছে, 40 মিনিট টাইমের মধ্যে আপনারা এক্সাম শেষ করে হচ্ছে অ্যান্সার শিটটা জমা দিবেন। আর সিলেবাস হচ্ছে বিগত ক্লাসে আপনাদেরকে যা যা কিছু শেখানো হয়েছে, ক্লাস ভিডিওগুলো ভালো মতো দেখবেন। পাশাপাশি ফ্রিল্যান্সিং নিয়ে একটু পড়াশোনা করবেন, বা ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়াশোনা করবেন, টেকনোলজি নিয়ে একটু পড়াশোনা করবেন। তো এমসিকিউর তো আপনার অপশন থাকবে, ওখান থেকে অপশন থেকে যেটা কারেক্ট অপশন সেটা সিলেক্ট করে করবেন। আর 5টা যে শর্ট কোয়েশ্চেন থাকবে, সেটা লেখার জন্য, অ্যান্সারটা লেখার জন্য ওখানে স্পেস থাকবে, জায়গা থাকবে। তো 5 নম্বরের অ্যান্সারের জন্য যে আপনাদের অনেক বেশি লিখতে হবে, আহ, এরকম না বিষয়টা। এখানে যা চেয়েছে সেটা শুধুমাত্র টু দা পয়েন্টে যদি আপনি লিখে দেন, ওখানে আপনার 5 মার্কস কাউন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই হচ্ছে 40 মিনিটের টাইমের মধ্যে সবাই শেষ করবেন। আচ্ছা, আর সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু রিকোয়ার্ড, মানে অবশ্যই দিতে হবে। ধরুন আপনি কোনো একটা অ্যান্সার পারেন না, সেটা স্কিপ করার কোনো ইয়ে নাই, অপশন নেই। আপনি কোনো অ্যান্সারটা না জানলেও ওখানে কিছু একটা লিখে দিতে হবে, নতুবা আপনার অ্যান্সার শিটটা হচ্ছে সাবমিট হবে না। তো এই হচ্ছে বিষয়। আর এখানে আপনারা হচ্ছে টাইমলি টাইমলি বলতে হচ্ছে 40 মিনিট টাইম, 40 মিনিটের ভেতরেই হচ্ছে এক্সাম শেষ করে সাবমিট করবেন। এখানে 41 মিনিট হয়ে গেলেও কিন্তু আপনার অ্যান্সার শিটটা সাবমিট হবে না। আর একটা বিষয় হচ্ছে, আপনারা অ্যান্সার শিটটা সাবমিট করার পর ওখানে আরেকটা অপশন দেখতে পাবেন যে অ্যানাদার সাবমিশন, মানে আরেকবার সাবমিট করতে চাইছেন কিনা। তো প্রয়োজন নেই। ঠিক আছে, একবার সাবমিট করলে এটা সাবমিট হয়ে যায়। আর হচ্ছে আপনারা সাবমিট করার পর ওখানে ভিউ রেজাল্ট বা ভিউ স্কোর এরকম একটা অপশন দেখতে পাবেন। তো ওখানে ভিউ রেজাল্টে যদি আপনারা ক্লিক করেন, তাহলে হচ্ছে আপনারা এইমাত্র যে অ্যান্সার শিটটা সাবমিট করেছেন সেটা আপনার সামনে চলে আসবে। তো ওখানে আপনি যতগুলো প্রশ্নের উত্তর সঠিক দিয়েছেন সেগুলো হচ্ছে আপনাকে দেখাবে। এমসিকিউতে যে কয়েকটা আপনার ভুল হয়েছে সেগুলো ক্রস দেওয়া থাকবে, আর যে কয়টা হচ্ছে আপনার সঠিক হয়েছে বা কারেক্ট হয়েছে সেগুলো টিক দেওয়া থাকবে। আর শর্ট কোয়েশ্চেন, যে 5টা শর্ট কোয়েশ্চেন আছে, আপনারা সবাই দেখবেন আপনাদের ওই শর্ট কোয়েশ্চেনের অ্যান্সারগুলো ইনকারেক্ট দেখাচ্ছে।
যদিও বা আপনি সঠিক উত্তর লিখেছেন, তারপরেও দেখবেন যে ওখানে ক্রস দেওয়া আছে, সঠিক উত্তর লেখার পরেও ওখানে আহ, আপনাকে দেখাচ্ছে যে আপনি ভুল লিখেছেন। তো এটা কেন হয় সেটা আমি হচ্ছে এখন বলবো, আর আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন, এটা নিয়ে অনেক স্টুডেন্টের একটু কনফিউশন হয়। তো যেহেতু এটা হচ্ছে কম্পিউটারাইজড একটা এক্সাম, এখানে অ্যান্সার শিটটা যিনি তৈরি করেছেন, অ্যান্সার শিটটা যিনি তৈরি করেছেন, হুবহু তার মতো যদি লেখাটা না পায়, কম্পিউটার সেটা রিড করতে পারে না বা পড়তে পারে না, তো সেটাকে ইনকারেক্ট মনে করে ওই অ্যান্সারটা কেটে দেয়। ঠিক আছে, তো এখানে অনেকেই আছে যাদের আমাদের লেখার স্টাইল ভিন্ন। আবার হচ্ছে যেখানে ক্যাপিটাল লেখা লেটার লেখার কথা, সেখানে আপনি ক্যাপিটাল লেখেন নাই, স্মল লেটার লিখেছেন। বা যেখানে স্পেস দেওয়ার কথা স্পেস দেন নাই, বা স্পেলিং মিস্টেক করেছেন। আবার কিছু কিছু বিষয় আছে, যেমন পয়েন্ট আকারে যে বিষয়গুলো আমরা লিখি, কেউ কেউ আছে যে পাশাপাশি লেখে, কেউ উপর নিচে করে লেখে, কেউ 1 2 3 4 এভাবে নাম্বার দিয়ে লেখে, কেউ ABCD এভাবে নাম্বার দিয়ে লেখে। তো এত ধরনের অ্যান্সার শিট তো তৈরি করা সম্ভব না। তো সেক্ষেত্রে এখানে যেভাবে হচ্ছে আপনার অ্যান্সার শিটটা তৈরি করে দেওয়া হয়েছে, হুবহু ওইটার মতো যদি সে না পায়, তাহলে এটাকে ইনকারেক্ট মনে করে ওই অ্যান্সারটা কেটে দেয়। তো এটা নিয়ে আপনাদের ঘাবড়ানোর কিছু নাই। আপনারা যদি মনে করেন যে আপনার অ্যান্সারটা সঠিক হয়েছে, মিড টার্ম এক্সামের ক্ষেত্রে আমি হচ্ছে স্পেলিং মিস্টেক, তারপর হচ্ছে ক্যাপিটালাইজেশন, পাংচুয়েশন, যেমন দাড়ি কমা ফুল স্টপ এগুলো, তারপর হচ্ছে এগুলো আপাতত ওভারলুক করছি। আপনার অ্যান্সারটা যদি সঠিক হয়, তাহলে আপনি ওই মার্কসটা কাউন্ট করে নেবেন। তো MCQতে 25টার মধ্যে আপনার যে কয়টা হয়েছে সেটা কাউন্ট করবেন, আর শর্ট কোয়েশ্চেন 5টার মধ্যে যে কয়টা হয়েছে সেটা কাউন্ট করে নেবেন। তো ইন টোটাল আপনি কত পেয়েছেন সেটা আপনি নিজে কাউন্ট করে নেবেন। আর 50 মার্কসের এক্সামে পাশ করতে হলে আপনাকে পেতে হবে 35। ঠিক আছে, মিনিমাম 35 পেতে হবে পাশ করতে হলে। তো আপনারা ওইটা কাউন্ট করে দেখবেন কে কত পেয়েছেন। এই এক্সামটা পুরোটাই হচ্ছে সেলফ ইভালুয়েশন। আপনারা নিজেরা নিজেদেরকে মূল্যায়ন করবেন যে কে কতটুকু শিখতে পেরেছেন বা কে কতটুকু প্রোগ্রেস করেছেন। ঠিক আছে, এটার অ্যান্সার শিট আমি চেক করব না। ফাইনাল এক্সামের যে অ্যান্সার শিটটা হবে সেটা আমি ম্যানুয়ালি চেক করব। তো আপনারা এটা দেখে নেবেন। এটা জাস্ট অনেকেই আছেন হয়তোবা অনলাইনে এক্সাম দেওয়ার এক্সপিরিয়েন্স নেই, তো তাদেরকে এক্সপিরিয়েন্স করানোর জন্য পাশাপাশি হচ্ছে আপনাদের এই যে প্রিভিয়াস ক্লাসগুলো হচ্ছে একটু রিভিশন করানোর জন্য হচ্ছে মূলত মিড টার্ম এক্সামটা নেওয়া হয়। ঠিক আছে, তো আজকে কি বার? আজকে হচ্ছে সোমবার, তাই না? তো আপনাদের নেক্সট বুধবার হচ্ছে ক্লাস, তাই না? তো আপনারা প্রিপারেশনের জন্য যদি টাইম লাগে, সেক্ষেত্রে আপনারা হচ্ছে টাইম নিতে পারেন। তাহলে এক্সাম আপনারা চাইলে নেক্সট শনিবারে দিতে পারেন। তবে মিড টার্ম এক্সামের আগে কিন্তু ক্লাস হবে না, এক্সামের দিনেও কিন্তু ক্লাস হবে না। সেদিন আমি শুধুমাত্র হচ্ছে নোটিসে আপনাদের কোয়েশ্চেন পেপারের লিঙ্কটা দিয়ে দিব। ঠিক আছে, সেদিন ক্লাস হবে না। তো আপনারা ডিসিশন জানান যে আপনাদের এক্সামটা আপনারা কবে দিবেন। অপশন হচ্ছে বুধবার আর হচ্ছে শনিবার। ঠিক আছে, তো প্রিপারেশনের জন্য যদি টাইম লাগে তাহলে শনিবারটা পিক করেন, আর যদি মনে করেন যে প্রিপারেশন লাগবে না, সেক্ষেত্রে আপনারা ওয়েন্সডেতে দিতে পারেন। তো ম্যাক্সিমাম বা মেজরিটি যে ডিসিশনটা নিবে, আমরা সেটাকেই হচ্ছে সবাই মেনে নিব। তো আপনারা লেখেন, সবাই একটু কাইন্ডলি লেখেন যে কি বারে দিলে সবার জন্য কনভেনিয়েন্ট হয়। আচ্ছা, এক্সামের আগে কিন্তু আর জুমে ক্লাস হবে না। হ্যাঁ, এক্সাম শেষ হয়ে ইনশাল্লাহ আমরা হচ্ছে আবার ক্লাস শুরু করব, দেন হচ্ছে আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করব। সবাই একটু লেখেন, যার যার মতামত জানান। আচ্ছা, রেকর্ড করা আছে, যাদের ক্লাসে ঢুকতে লেট হয়েছে রেকর্ডিংটা ভালো মতো দেখে নেবেন। অবশ্যই রেকর্ডিংটা দেখে নেবেন। এক্সামের পুরো ব্রিফিংটা আমি হচ্ছে শুরুতে দিয়েছি।
সানডে আবার ক্লাস আছে নাকি? নুসাইবা, আপনার শুনেননি আমি কি বলেছি? শনিবার অথবা বুধবার যে কোনো একদিন পিক করবেন, আপনি সানডে লিখলেন কেন? আচ্ছা, সবাই মনে হচ্ছে শনিবারের ব্যাপারে আপনারা একমত। আমার তাই মনে হচ্ছে, ম্যাক্সিমামই হচ্ছে স্যাটারডে শনিবার এটা লিখেছেন। ঠিক আছে, তাহলে হচ্ছে শনিবারই আমরা রেখে দিই। ঠিক আছে, তাহলে বুধবার কিন্তু ক্লাস হবে না, হ্যাঁ, প্রিপারেশনের জন্য হচ্ছে ক্লাস বন্ধ থাকবে। আর শনিবার দিন ইনশাল্লাহ সন্ধ্যা 7টা বাজার 5 মিনিট আগে আমি হচ্ছে আপনাদের গ্রুপে কোয়েশ্চেন পেপারের লিঙ্কটা দিব। আর এই লিঙ্কটা সন্ধ্যা 7টা থেকে রাত 10টা এই সময় পর্যন্ত হচ্ছে গ্রুপে থাকবে। ঠিক আছে? এত টাইম দিব নাকি আরো কমিয়ে দিব টাইম? সন্ধ্যা 7টা থেকে, আচ্ছা ঠিক আছে, রাত 10টাই থাক, 10টার সময় তোমার সময় ক্লাস থাকবে। আপনারা 11টা 12টা পর্যন্ত পাবেন, 11টা পর্যন্ত পাবেন। তো শনিবার দিন সন্ধ্যা 7টা থেকে রাত 11টা বা 12টা পর্যন্ত হচ্ছে আপনাদের প্রশ্নপত্রের লিঙ্কটা গ্রুপে থাকবে। এই সময়ের মধ্যে যে কোনো টাইমে 40 মিনিট সময় হাতে নিয়ে আপনারা যে কোনো সময়ে এক্সামটা দিতে পারবেন। ঠিক আছে, বোঝা গেছে? 7টা বাজলেই যে এক্সাম দিয়ে দিতে হবে এরকম না। 7টা থেকে রাত 12টা পর্যন্ত হচ্ছে লিঙ্কটা আপনাদের গ্রুপে থাকবে। এই টাইমের মধ্যে যার যখন হচ্ছে সুবিধা হয় 40 মিনিট সময় হাতে নিয়ে এক্সাম দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকের ক্লাস সহ। আজকের ক্লাস আমি করাবো, তারপর এটার রেকর্ডিংটাও ভালো মতো দেখবেন। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? আমাকে ইয়েস অথবা নো লিখে জানান দ্রুত আপনাদের ক্লিয়ার কিনা, আমি যা যা কিছু বলেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাসের মেইন টপিকে চলে যাই। সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত আপনাদের প্রশ্নের লিঙ্কের নোটিশটা গ্রুপে থাকবে, 12টার পর এটা রিমুভ করে দেওয়া হবে। এই টাইমের মধ্যে 40 মিনিট সময় হাতে নিয়ে আপনারা যে কোনো সময় হচ্ছে এক্সামটা দিতে পারবেন। ওকে, ঠিক আছে। তো আজকের ক্লাসের আমাদের টপিক হচ্ছে, আমরা আজকে এসইওর ইন্ট্রোটা জানবো, আর এর হচ্ছে টাইপস অ্যান্ড ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো। তো আজকের ক্লাসটা হচ্ছে মোটামুটি পুরোটাই একটা থিওরিটিক্যাল ক্লাস হবে। ক্লাস শেষে বলবেন পীযূষ, যেই প্রশ্ন আছে খাতায় লিখে রাখেন, ক্লাস শেষে বলবেন। তো থিওরিটিক্যাল ক্লাস হবে, তবে আপনাদের মিড টার্ম এক্সামটা, এক্সামের অনেক কোয়েশ্চেন এই ক্লাসে, আজকের ক্লাসের উপর বেস করে থাকতে পারে। ঠিক আছে, তাহলে হচ্ছে আপনারা আহ, মনোযোগ দিবেন আশা করি। আর যাদের যা কিছু কনফিউশন আছে রেকর্ডিং দেখে নেবেন, যারা লেটে ক্লাসে জয়েন হয়েছেন অবশ্যই রেকর্ডিং দেখে নেবেন। রেকর্ডিং দেখে নেবেন, এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে ক্লাস শেষে আমাকে জিজ্ঞেস করবেন। ঠিক আছে, আমি স্ক্রিনটা শেয়ার করছি। কি চাচ্ছো বাবা? আচ্ছা, আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে এসইও। তো এর পূর্ণ রূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আমরা বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন ব্যবহার করি, তাই না? যেমন গুগল ব্যবহার করি, বিং ব্যবহার করি, ইয়াহু ব্যবহার করি। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে হচ্ছে কোন একটা সার্চ, আচ্ছা আমি এটাকে আরেকটু সহজভাবে বলি। ধরুন আপনি আপনার নিজের জন্য বা ক্লায়েন্টের জন্য একটা ওয়েবসাইট তৈরি করলেন। তো ওয়েবসাইটে যা যা কিছু করা দরকার, এসইওর জন্য যা যা কিছু দরকার সবকিছু করে নিয়ে আপনি হচ্ছে এটাকে পাবলিশ করলেন। তো পাবলিশ করার পর যখন কোনো ইউজার ওই প্রোডাক্ট বা ওই সার্ভিসটা পাওয়ার জন্য যেই আহ, মানে কিছু কিওয়ার্ড লিখে সার্চ ইঞ্জিনে সার্চ করার পর আপনার ওয়েবসাইটটা তার সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেসে শো করা বা প্রথম পেজে শো করা বা হচ্ছে প্রথম দিকে 1 2 3 এই র্যাঙ্কে আসা,
যেই প্রসেসটা, মানে যেই প্রসেসের বা প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে ওই ওয়েবসাইটটাকে আমরা হচ্ছে সার্চ রেজাল্টের টপে নিয়ে আসি, এই প্রসেসটাকেই মূলত বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা সংক্ষেপে এসইও। তো এসইওটা হচ্ছে তিনটা ধাপে কাজ করে। এক নাম্বার হচ্ছে ক্রলিং, দুই নাম্বার হচ্ছে ইন্ডেক্সিং, তিন নাম্বার হচ্ছে র্যাঙ্কিং। তো এটা জাস্ট ইমাজিন করা হয়, এরকম আসলে রিয়েল লাইফে এটার কোনো এক্সিস্টেন্স নাই। যে আপনি যখন কোনো একটা কন্টেন্ট বা হচ্ছে কোনো কিছু হচ্ছে এই যে নেটে ছাড়েন বা হচ্ছে আমরা পোস্ট করি, তাই না? তো পোস্ট করার পর এটা ধরেন আমরা এই ওয়েবসাইটটাই তৈরি করে হচ্ছে পাবলিশ করলাম। তো এটা ইমাজিন করা হয় যে তখন কি হয় পাবলিশ করার পর, এই যে একটা স্পাইডারের মতো একটা ইয়ে ইনসেক্ট দেখতে পাচ্ছেন না আপনারা, এটাকে বলা হয় বোট। মানে রোবটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে বোট বা স্পাইডারও বলা হয়। এটা ইমাজিন করা হয় যে এরকম একটা স্পাইডার কি করে, এরকম ইয়ে থেকে বের হয়ে আসে, বের হয়ে এসে আমাদের ওয়েবসাইটের উপর দিয়ে হচ্ছে ক্রল করে যায়। তো ক্রল করে যায়, এটা হচ্ছে ফার্স্ট ধাপ বা প্রথম ধাপ। এরপর ক্রল করে সে কি করে, এখানে আমরা কি ধরনের মানে কন্টেন্ট পাবলিশ করেছি সেটা সে বোঝার চেষ্টা করে, কিওয়ার্ড থেকে, ইমেজ থেকে, এই সমস্ত ইনফরমেশনগুলো নিয়ে নিয়ে সে হচ্ছে আম, বোঝার চেষ্টা করে যে অ্যাকচুয়ালি আমাদের ওয়েবসাইটটা কি ধরনের। আচ্ছা, স্ক্রিনে কেন দাগাচ্ছেন? সতর্ক হন। তো এভাবে সে বোঝার চেষ্টা করে যে আমাদের কন্টেন্টটা কি, কিসের উপরে, এটা কি কোনো ফ্যাশন রেলিভেন্ট কোনো কন্টেন্ট বা কোনো প্রোডাক্ট রেলিভেন্ট কোনো ওয়েবসাইট নাকি কোনো ব্লগ সাইট, এগুলো বোঝার চেষ্টা করে। এরপর দ্বিতীয় ধাপে এসে সে কি করে, এটাকে ইন্ডেক্স করে। ইন্ডেক্সিং মানে হচ্ছে ধরেন ফ্যাশন রিলেভেন্ট যেই ওয়েবসাইটগুলো আছে সেগুলোকে একসাথে হচ্ছে সে ইন্ডেক্স করে। তারপর হচ্ছে ফুড রিলেভেন্ট যেগুলো আছে সেগুলোকে আলাদা করে। বা প্রোডাক্ট ওয়েবসাইট যেগুলো আছে, সে প্রোডাক্টেরও ক্যাটাগরি আছে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। তো এরকম ক্যাটাগরি ওয়াইজ বা হচ্ছে প্রোডাক্ট ওয়াইজও সে কি করে, ইন্ডেক্স করে ফেলে। এরপর তারপর মানে একটা লার্জ ডাটাবেসের মধ্যে সে এটাকে ইন্ডেক্স করে। এরপর থার্ড বা তৃতীয় ধাপে এসে সে হচ্ছে র্যাঙ্ক করাতে সাহায্য করে। তো এই তিনটা ধাপে হচ্ছে মূলত সার্চ ইঞ্জিনটা কাজ করে: ক্রলিং, ইন্ডেক্সিং, র্যাঙ্কিং। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি যে কয় ধরনের সার্চ ইঞ্জিন আছে, এটা একটু দেখি। সার্চ ইঞ্জিন, এখান থেকে একটা ইমেজ বের করি। আচ্ছা, আপনারা ইমেজটা দেখতে পাচ্ছেন কিনা, এটাকে বড় করা যাচ্ছে না, দেখি এখান থেকে বড় হয় কিনা। অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, আমরা আগেই চলে যাই। আচ্ছা, এখান থেকে দেখে নেন যে বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন আছে। আমরা মূলত গুগল, বিং, ইয়াহু এগুলোর সাথে আমরা হচ্ছে পরিচিত। এছাড়াও আরো অনেক সার্চ ইঞ্জিন আছে এবং এমন কিছু কান্ট্রি আছে যারা হচ্ছে তাদের নিজস্ব সার্চ ইঞ্জিনও ব্যবহার করে। তো এখানে দেখেন কিছু নাম আছে, যেমন গুগল, বিং, ইয়ানডেক্স, বাইজু, ইয়াহু, আউল, আস্ক, এরকম। তারপরে এই যে এটা ডাক ডাক গো, ইকোশিয়া, এরকম অনেক সার্চ ইঞ্জিন কিন্তু আছে। তো আবার ইউটিউব একটা সোশ্যাল মিডিয়া সাইট, কিন্তু এটাকেও আমরা সার্চ ইঞ্জিন হিসেবে ব্যবহার করি। আবার ফেসবুক হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া সাইট, এটাকেও কিন্তু একটা সার্চ ইঞ্জিন বলা যায়, কারণ এখানেও আমরা কোনো ইনফরমেশন বা কিছু লেখার জন্য হচ্ছে সার্চ করি। তো এই হচ্ছে বিষয়। তো এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কে অনেকভাবে হচ্ছে ক্লাসিফাই করা হয়েছে বা বিভিন্ন টাইপসের আছে। তো আমরা এটা একটু দেখি। যেমন শুরুতে ইথিক্যালি বা নৈতিকতার দিক থেকে এসইও কে চার ভাগে ভাগ করা হয়েছে। যেমন শুরুতে হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, এরপর ব্ল্যাক হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও, আর হচ্ছে নেগেটিভ হ্যাট এসইও। তো হোয়াইট হ্যাট এসইওটা কি?
হোয়াইট হ্যাট এসইওটা হচ্ছে সবচাইতে ভালো এসইও টেকনিক। সবচাইতে ভালো বলতে আমি বোঝাতে চাচ্ছি যে প্রত্যেকটা সার্চ ইঞ্জিনেরই কিছু রুলস আছে, রেগুলেশন আছে, তাই না? তো এই রুলস গুলোকে হচ্ছে ফলো করে এই এসইওটা করা হয়ে থাকে। তো এখানে কি বলছে দেখেন, যে it doesn't take too much to know that white-hat SEO is the best and inarguably the tightest way to conduct SEO. This is a massive part of SEO and has to do with everything that helps your website rank without getting in troubles with SERPs. আচ্ছা, তো আমি যেই কথাটা বললাম সেটাই সে বলছে যে মানে হোয়াইট হ্যাট এসইওটা হচ্ছে সবচাইতে ভালো, দ্য বেস্ট, আর মানে সবচাইতে ভালো এসইও টেকনিক। তো এখানে আপনার একটা টার্ম দেখেন, এই যে SERPS, এটাকে সংক্ষেপে বলা হয় সার্পস। এর ফুল মিনিংটা হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস। আমরা যখন সার্চ ইঞ্জিনে কিছু সার্চ করি, তো এখানে কি হয়, অনেকগুলো পেজ ওপেন হয় না? আমার অবশ্যই এই ব্রাউজারটাতে 100 পেজ একসাথে ওপেন হয়। যেমন বেস্ট ফুটওয়্যার, আচ্ছা ব্র্যান্ড ইন বাংলাদেশ, এভাবে আমি লিখে সার্চ করলাম। আমি একটু দেখি, আমার এখানে মানে অনেকগুলো পেজ ওপেন করে একসাথে। আচ্ছা দেখেন, তো আমি এখানে কি লিখলাম যে বেস্ট ফুটওয়্যার ব্র্যান্ড ইন বাংলাদেশ। তো এখানে যে আমি ওয়ার্ডগুলো লিখলাম এটাকে কি বলা হয়? কে বলতে পারবে? এই ওয়ার্ডগুলোকে কি বলা হয়? ক্লাসে আমি অনেকবার বলেছি, হ্যাঁ কিওয়ার্ড বলা হয়। আর চারটা ওয়ার্ডের বেশি যখন হবে সেটাকে বলা হয় কি ফ্রেজ। ঠিক আছে, আমজাদ ভাই ঠিক বলেছেন। এই যে আমরা যখন কোনো কিছু সার্চ করার জন্য যেই ওয়ার্ডগুলো লিখি এগুলোকে বলা হয় কিওয়ার্ড, আর 4 ওয়ার্ডের বেশিটাকে বলা হবে কি ফ্রেজ। আচ্ছা, তো আমি এখানে কিছু কিওয়ার্ড লিখে সার্চ করলাম। তো সার্চ করার পর গুগল কি করলো, আমাকে একটা রেজাল্ট শো করেছে না? একটা পেজ তো শো করেছে। এখান থেকে যদি আমি নিচে যাই, তাহলে এখানে দেখুন, এই যে এখানে 2 নাম্বার পেজ আছে, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এরকম 100টার মতো হচ্ছে পেজ এখানে আছে, বা 100-এরও বেশি পেজ আছে। তো এই পেজগুলোকে সংক্ষেপে বলা হয় সার্পস, যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস, মানে কোনো একটা রেজাল্ট শো করলো, সেই পেজেসগুলোকে সংক্ষেপে বলা হয় সার্পস। ঠিক আছে, তো এখানে বলছে যে হোয়াইট হ্যাট টেকনিক্স আর গুগলস রিকমেন্ডেড অ্যাপ্রোচ টু র্যাঙ্কিং এনি ওয়েব পেজ অর ওয়েবসাইট। বাই ডুইং দিস ইউ আর গেটিং অন গুগলস গুড বুকস। ইট হেল্পস ইউ টু বেটার প্রমোট ইউর বিজনেস অনলাইন উইদাউট এনি ফর্ম অফ নেগেটিভিটি। আচ্ছা, তো হোয়াইট হ্যাট টেকনিকটা কি? গুগল রিকমেন্ডেড অ্যাপ্রোচ, মানে গুগল যা কিছু রিকমেন্ড করে এই সমস্ত টেকনিকগুলো হচ্ছে হোয়াইট হ্যাটে অ্যাপ্লাই করা হয়। তো যখন আপনি গুগলের সব নিয়ম কানুন মানছেন, তখন গুগল কি করবে, আপনার এই ওয়েবসাইটটাকে গুগলের গুড বুকের মধ্যে ইন্ডেক্স করে নেবে। এরপর সে গুগল আপনাকে হেল্প করবে আপনার বিজনেসটা অনলাইনে প্রমোট করার জন্য। গুগলই আপনাকে হেল্প করবে, ঠিক আছে, কোনো ধরনের নেগেটিভিটি ছাড়া। তো হোয়াইট হ্যাট এসইও টেকনিকগুলো কি কি আমরা একটু দেখি। যে পাবলিশিং দ্য হাইয়েস্ট কোয়ালিটি টেক্সট কন্টেন্ট অন ইউর ওয়েবসাইট। আপনি একটা কন্টেন্ট পাবলিশ করবেন যেটাকে আপনি র্যাঙ্ক করাতে চাচ্ছেন, তো অবশ্যই সেটা কি হতে হবে, হাইয়েস্ট কোয়ালিটির হতে হবে। যেন তেন ভাবে আপনি একটা কন্টেন্ট লিখে যদি এক্সপেক্ট করেন যে এটা হচ্ছে আপনি এটা দিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন, তো সেটা হবে না। তারপর ক্রিয়েটিং ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস। আপনার যারা ইউজার আছে এরা যেন খুব সহজে আপনার ওয়েবসাইটটাকে নেভিগেট করতে পারে, ইজিলি অ্যাক্সেস করতে পারে। তার জন্য আপনাকে কি করতে হবে, এটাকে ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস আপনাকে করতে হবে। এরপর শেয়ারিং ইউর পেজ লিঙ্ক অন সোশ্যাল মিডিয়া। অনেক বেশি ট্রাফিক গেইন করার জন্য আপনি কি করবেন, আপনার সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে আপনার পেজের লিঙ্কটা শেয়ার করবেন। এটা হোয়াইট হ্যাট এসইওর রিকমান্ডেড। এরপর হচ্ছে অপটিমাইজিং HTML। তো এটা একটু কোডিং এর বিষয়, তো এই বিষয়গুলো হচ্ছে কি হোয়াইট হ্যাট এসইও টেকনিকের মধ্যে পড়ে। এরপর 2 নাম্বারে হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। তো হোয়াইট হ্যাট এসইওর জাস্ট অপোজিটটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও।
হোয়াইট হ্যাট এসইও হচ্ছে গুগল যা কিছু রিকমান্ড করে এ সমস্ত নিয়ম কানুন মেনে হচ্ছে এসইওটা করা হয়। আর ব্ল্যাক হ্যাট হচ্ছে পুরাই উল্টোটা। এখানে গুগল যা কিছু রিকমান্ড করে বা যে গুগলের যে নিয়ম কানুনগুলো আছে এগুলো কোনোটাই হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইওটা মানে না। সে কি করে? আচ্ছা, সে কি করে আমরা একটু দেখি, নিচে আসছে দেখেন। Black Hat SEO is used to get results faster, and also it is a faster way to get your site deleted from Google's server. আচ্ছা, আমরা আহ, অনেকেই বলি না যে খুব তাড়াতাড়ি সাকসেস পেতে হলে বা হচ্ছে অনৈতিকতার পথ যদি কেউ অবলম্বন করে তো সে খুব দ্রুত হচ্ছে রেজাল্ট পায় বা সাকসেসটা পেয়ে যায়, তাই না? তো এখানেও সেম। আপনি যদি খুব দ্রুত রেজাল্ট চান তাহলে ব্ল্যাক হ্যাট এসইও তে আপনি কি পাবেন, খুব দ্রুত কিন্তু একটা রেজাল্ট পাবেন। কিন্তু আবার খুব দ্রুতই কি হবে, আপনার ওই সাইটটা বা ওয়েবসাইটটা গুগল সার্ভার থেকে ডিলিট হয়ে যাবে। তো ব্ল্যাক হ্যাট এসইও টেকনিক্স আর অল অ্যাবাউট দ্য ম্যানিপুলেশন অ্যান্ড এক্সপ্লয়টেশন অফ গুগলস অ্যালগোরিদমস। গুগলের যে একটা স্বাভাবিক অ্যালগোরিদম আছে বা কাজ করার একটা ইয়ে আছে, সেটাকে পুরোটাই হচ্ছে ম্যানিপুলেট করে আর এক্সপ্লয়েট করে হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। ইউ উইল র্যাঙ্ক ফাস্টার but only for a shorter period as Google's begin to notice that your page not may not be serving the purpose that it is meant for but gets the bulk of the clicks. আচ্ছা, আপনি খুব অল্প সময়ের জন্য বা শর্টার পিরিয়ডের জন্য কি হবেন, র্যাঙ্ক করাতে পারবেন গুগলে। কিন্তু গুগল যখন নোটিস করবে যে আপনার ওয়েবসাইটে অনেক বেশি হচ্ছে ক্লিক আসছে, ক্লিক মানে কি, ক্লিক করেই তো ভিজিটররা হচ্ছে ওয়েবসাইটটা ভিজিট করছে, যে অনেক বেশি ক্লিক আসছে বা ভিজিটররা আপনার ওয়েবসাইটে ঢুকছে কিন্তু যেই উদ্দেশ্যে তারা আপনার ওয়েবসাইট ভিজিট করছে সেই উদ্দেশ্যটা বা পারপাসটা আপনি সার্ভ করতে পারছেন না, তখনই গুগল বুঝে যাবে যে আপনি ব্ল্যাক হ্যাট এসইও টেকনিকটা হচ্ছে অ্যাপ্লাই করেছেন, তো সাথে সাথে আপনার সাইটটা গুগল সার্ভার থেকে ডিলিট হয়ে যাবে। তো ব্ল্যাক হ্যাট এসইও টেকনিকগুলো কি কি দেখেন। শুরুতে হচ্ছে লিঙ্ক স্প্যামিং। লিঙ্ক স্প্যামিং মানে কি, একটা লিঙ্কে অনেক বেশি শেয়ার করা, এটাকে লিঙ্ক স্প্যামিং বলে। তারপর হচ্ছে কিওয়ার্ড স্টাফিং, ওভার অপটিমাইজ এসটিএমএল ট্যাগস অ্যান্ড হেডিংস, মানে আপনি যে ট্যাগ বা হেডলাইনগুলো আছে সেগুলোকে ওভার অপটিমাইজ করে ফেলছেন। ইউজিং ওয়ে টু মেনি পিকচার্স, অনেক বেশি পিকচার ব্যবহার করছেন। এগুলো আমরা ইয়েতে শিখেছি না, লিঙ্কডইন আর্টিকেল রাইটিং এ, যে কয়টা ইমেজ দেওয়া যাবে। তারপর হিডেন টেক্সট অ্যান্ড লিঙ্কস, অনেক বেশি টেক্সট বা লিঙ্ক আপনি হাইড করেছেন। ব্যাকলিঙ্ক বাই করছেন। তারপর অন্যের কন্টেন্ট কপি করে আপনি পাবলিশ করছেন। তো এই সবগুলোই কি অনৈতিক কাজ। তো এগুলো হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও টেকনিকের মধ্যে ইনক্লুডেড, এবং অবশ্যই এই কাজগুলো কিন্তু করা যাবে না। এরপর 3 নম্বরে হচ্ছে গ্রে হ্যাট এসইও। আচ্ছা, গ্রে হ্যাট এসইওটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও আর ব্ল্যাক হ্যাট এসইও দুটোর সংমিশ্রণ। মানে হচ্ছে এখানে নৈতিকতার সাথে অনৈতিক কিছু বিষয় হচ্ছে এখানে মিক্স করে দেওয়া হয়। তো এটাও একটা কি বলবো, আনইথিক্যাল একটা অ্যাপ্রোচ। আপনি আহ, অনৈতিকতার সাথে কিছু নৈতিকতা মিলিয়ে দিলে যে পুরো বিষয়টা নৈতিক হয়ে যাবে, এটা তো না, তাই না? তো গ্রে হ্যাট এসইও সম্পর্কে কি বলেছে দেখেন, যে গ্রে হ্যাট এসইও is a mix of white and black hat SEO already mentioned above. As the name implies, it simply means being in that little gray area where it seems they are doing what's right and at the same time looking for Google's trouble. গ্রে হ্যাট এসইওটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও আর ব্ল্যাক হ্যাট এসইওর মিশ্রণ বা মিক্স। তো এখানে গুগল মে নেভার ব্যান ইউর পেজ ফর ইউজিং দিস টেকনিক, বাট দে উইল পেইন্ট এ ব্যাড ইমেজ অফ ইউর বিজনেস অর ইভেন প্রিভেন্ট গুগল ফ্রম র্যাঙ্কিং ইউর সাইট আফটার এ হোয়াইল। আচ্ছা, আপনি যদি গ্রে হ্যাট এসইও টেকনিকটা অ্যাপ্লাই করেন, গুগল হয়তোবা আপনার পেজটাকে ডিলিট করবে না বা হচ্ছে সার্ভার থেকে ডিলিট করে দিবে না, কিন্তু সে কি করবে, আপনার ওই বিজনেসটার উপরে এমন একটা ব্যাড ইমেজ পেইন্ট করে দিবে যাতে করে আপনি এই গুগলে আর কখনোই হচ্ছে আপনার এই সাইটটা র্যাঙ্ক করাতে পারবেন না। ঠিক আছে? আর ব্ল্যাক হ্যাট এসইও করলে যখনই সে টের পাবে সাথে সাথে হচ্ছে সার্ভার থেকে ডিলিট করে দিবে। আর গ্রে হ্যাট এসইওটাতে সে এমন ভাবে রাখবে এটাকে যে আপনি কখনোই এটাকে র্যাঙ্ক করাতে পারবেন না।
তো গ্রে হ্যাট এসইও টেকনিকগুলো কি কি দেখি আমরা। শুরুতে হচ্ছে পাবলিশিং স্পান কন্টেন্ট রিটেন বাই ইনএফিশিয়েন্ট বোট। আপনি ওই যে বোট দিয়ে হচ্ছে কন্টেন্ট পাবলিশ করবেন সেটা হবে না। পেইং ফর ফলস রিভিউস, আপনি টাকা দিয়ে ফলস রিভিউস কিনবেন, এটাও গ্রে হ্যাট এসইওর মধ্যে পড়ে। এক্সচেঞ্জিং লিঙ্কস, লিঙ্ক এক্সচেঞ্জ করা। তারপর হচ্ছে পাবলিশিং আর্টিকেলস উইথ ক্লিক বেট হেডলাইন্স। আচ্ছা, ক্লিক বেট হেডলাইন্সটা কি? ক্লিকবেট হেডলাইন্সটা হচ্ছে ধরেন আমরা অনেক সময় দেখি না যে কোনো একটা পোস্ট বা হচ্ছে কোনো একটা কন্টেন্ট বা ভিডিও, এটা টাইটেলটা অনেক চমকপ্রদ হয় বা আকর্ষণীয় হয়, কিন্তু আমরা যখন ওই কন্টেন্টটা বা ভিডিওটা বা পোস্টটা পড়ি তখন দেখা যায় যে হেডলাইনের সাথে ওই কন্টেন্টের কোনো মিল নাই, বা যেই ইনফরমেশনটা বা যে নিউজটা হচ্ছে হেডলাইনে দেওয়া আছে ওইটার ছিটে ফোটাও হচ্ছে ওই ভিডিওতে নাই বা কন্টেন্টে নাই। তো এটাকে বলা হয় ক্লিকবেট হেডলাইন। তো এটাও করা যাবে না। আরেকটা এসইও আছে, এটা হচ্ছে নেগেটিভ হ্যাট এসইও। ঠিক আছে? তো আপনাদের যদি এক্সামে কোয়েশ্চেন আসে যে ইথিক্যালি বা বাই এথিক্স এসইও টাইপস বা ক্লাসিফিকেশন জানতে চায়, সেক্ষেত্রে আপনারা লিখবেন ফোর টাইপস: হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও, আর হচ্ছে নেগেটিভ হ্যাট এসইও। ঠিক আছে, নেগেটিভ হ্যাট এসইও সম্পর্কে আমি একটু বলি। নেগেটিভ হ্যাট এসইওটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ব্ল্যাক হ্যাট এসইও, এটাও একটা আনইথিক্যাল অ্যাপ্রোচ। তো আপনাদের হচ্ছে শুধুমাত্র টাইপসের নামগুলো লিখলেই হবে, মানে পুরো বর্ণনাটা লিখতে হবে না। ফোর টাইপস লিখে শুধু নামগুলো লিখে দিবেন যদি আসে কোয়েশ্চেনে। আচ্ছা, এছাড়াও আরো অনেক ভাবে হচ্ছে এসইও কে ক্লাসিফাই করা হয়েছে। তো আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট জানা, আমরা শুধু অতটুকুই জানি। যেমন শুরুতে হচ্ছে অন পেজ এসইও বা অন সাইট এসইও। তো নাম থেকেই মোটামুটি বোঝা যাচ্ছে, মানে অন পেজ মানে কি, পেজের ভিতরে বা হচ্ছে পেজের উপরে যেই কাজগুলো করা হয়, এটা হচ্ছে অন পেজ বা অন সাইট এসইও। তো অ্যাজ দ্য নেম সাজেস্ট, on page SEO refers to on page optimization. It is an on page SEO strategy that encompasses activities carried out directly on the page or site. On page SEO is the process of optimizing on site ranking factors like meta descriptions, keywords, meta titles, images, headers, and others. On page SEO টা হচ্ছে on page optimization, যেটা আমি একটু আগেই বললাম। আহ, এটা হচ্ছে অনসাইট র্যাঙ্কিং ফ্যাক্টর, যেমন মেটা ডেসক্রিপশন। আপনি হচ্ছে যেমন আমরা লিঙ্কডইনে যে আর্টিকেলটা রাইট করলাম, তাই না, রাইট করে পাবলিশ করলাম, তো ওইটা ছিল হচ্ছে অন পেজ এসইও করেছি আমরা এটার ভিতরে। যেমন আমরা এখানে একটা টাইটেল দিয়েছি, আমরা ডেসক্রিপশন বা প্যারাগ্রাফ লিখেছি, এখানে কিছু কিওয়ার্ড ব্যবহার করেছি, ইমেজ ব্যবহার করেছি, এই সবগুলোই কি অন পেজ এসইও। তো এখানে সাকসেসফুল অন পেজ এসইওর জন্য কি কি করতে হবে, যেমন এসইও কিওয়ার্ড রিসার্চ। এসইওর একটা বিরাট অংশ জুড়ে আছে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। যে যত ভালো কিওয়ার্ড রিসার্চ করতে পারবে তার ওয়েবসাইট হচ্ছে তত ইউজার ফ্রেন্ডলি হবে এবং তত বেশি হচ্ছে পসিবিলিটি থাকবে র্যাঙ্ক করানোর। এরপর হচ্ছে কোয়ালিটি এসইও কন্টেন্ট, আপনি যে কন্টেন্ট পাবলিশ করবেন সেগুলো যেন এসইও কোয়ালিটির হয়। তারপর আছে ইন্টারনাল লিঙ্কিং ফর এসইও, তারপর মেটা ডাটা এসইও অপটিমাইজেশন, ইমেজ এসইও অপটিমাইজেশন। আপনাদের ইমেজ এসইওর ক্লাস আছে সামনে, ইনশাল্লাহ আমি দেখাবো কিভাবে ইমেজ আমরা এসইও করতে পারি। এগুলো হচ্ছে অন পেজ এসইও। এরপর 2 নম্বরে হচ্ছে অফ পেজ এসইও বা অফ সাইট এসইও। তো নাম থেকেই মোটামুটি বোঝা যাচ্ছে যে পেজের বাইরে গিয়ে যেই কাজগুলো করা হয় র্যাঙ্কিং এর জন্য, সেটা হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইও ইজ দ্য এক্সাক্ট অপোজিট অফ অন পেজ। অফ পেজ এসইও রেফার্স টু অল ইউর এসইও অ্যাক্টিভিটিস আউটসাইড অফ ইউর ওয়েবসাইট, মানে ওয়েবসাইটের বাইরে থেকে যেই কাজ বা অ্যাক্টিভিটিস গুলো আছে সেটাই হচ্ছে অফ পেজ এসইও। আচ্ছা, however, whether we are talking about off-page SEO, on-page SEO, local SEO, or even technical SEO, one thing remains constant: ranking. আচ্ছা, আমরা যাই বলি না কেন, অন পেজ, অফ পেজ, লোকাল বা টেকনিক্যাল, আমাদের মানে উদ্দেশ্যটা কি? র্যাঙ্ক করাটাই হচ্ছে উদ্দেশ্য। তো অফ পেজ এসইও গুলো কি কি, যেমন গেস্ট ব্লগিং,
এরপর হচ্ছে হেরো, কম্পিটিটর রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস, ইন্টারনেট অ্যাড, প্রেস ডিস্ট্রিবিউশন, এগুলো হচ্ছে অফ পেজ এসইও। এরপর 3 নম্বরে হচ্ছে টেকনিক্যাল এসইও। তো টেকনিক্যাল বিষয়গুলো হচ্ছে যেই এসইওর মাধ্যমে হচ্ছে ইয়ে করা হয়, সর্ট আউট করা হয় বা হচ্ছে কন্ট্রোল করা হয়, সেগুলো হচ্ছে সেটা হচ্ছে টেকনিক্যাল এসইও। তো এখানে বলছে যে টেকনিক্যাল এসইও হ্যাজ নাথিং টু ডু উইথ ইউর পেজ কন্টেন্ট. However, some people classify it as a subset of on-page SEO. This is because it can improve your appearance on organic search results. আচ্ছা, তো টেকনিক্যাল এসইওর পেজের কন্টেন্টে টেকনিক্যাল এসইওর কোনো কাজ নাই, ঠিক আছে? তাহলে পেজের কন্টেন্টে কার কাজ, কে বলতে পারবে? মা তো ক্লাস করাচ্ছি বাবা এখন, তোমরা খাও। পেজের কন্টেন্টে কার কাজ, কে বলতে পারবেন? হ্যাঁ, অন পেজ এসইওর, না ব্লগার কিওয়ার্ড, না না না। আলামিন ভুঁইয়া ঠিক বলেছেন। অন পেজ এসইও পেজের মধ্যে আহ, কাজকার অন পেজ এসইও, না আমি তো একটু আগেই বললাম। আলামিন ভুঁইয়ারটা সঠিক হয়েছে, যে পেজের কন্টেন্টে হচ্ছে অন পেজ এসইও কাজ করে, আর টেকনিক্যাল এসইও হচ্ছে টেকনিক্যাল বিষয়গুলো দেখে। আচ্ছা, টেকনিক্যাল এসইও refers to optimizing and improving your site, making it easier for visitors to navigate. আচ্ছা, টেকনিক্যাল এসইওটা কি করে? আপনার সাইটটাকে অপটিমাইজ আর ইমপ্রুভ করে যেন খুব সহজে ভিজিটররা এটাকে নেভিগেট করতে পারে বা ইউজ করতে পারে, সহজভাবে যদি বলি। যে হোয়াট মেক্স টেকনিক্যাল এসইও সো ইম্পর্টেন্ট, মানে কেন এই টেকনিক্যাল এসইওটা ইম্পর্টেন্ট? So if Google can't readily crawl and index your website, it won't rank regardless of its relevance or reputation. আচ্ছা, আমি একটু আগে বললাম না যে একটা স্পাইডার বা বোট এসে ক্রল করে, তারপর ইন্ডেক্স করে, তারপর র্যাঙ্কিং করে। তো এই যে বিষয়গুলা, এগুলো কিন্তু টেকনিক্যাল এসইও দিয়েই কন্ট্রোল করা হয়। তো যদি আপনার কন্টেন্টটাকে হচ্ছে গুগল রিডই না করতে পারলো, তাহলে আপনি কিভাবে হচ্ছে এখানে র্যাঙ্ক করাবেন? তো এই কাজটা টেকনিক্যাল এসইও দিয়ে করা হয়। তো টেকনিক্যাল এসইও গুলো কি কি দেখি আমরা। যেমন শুরুতে হচ্ছে সাইট লোড টাইম। ধরুন আপনার একটা ইনফরমেশন জানার প্রয়োজন, ঠিক আছে? তো আপনি কি করলেন, আমরা সাধারণত কি করি, গুগলে গিয়ে সার্চ করি, তাই না? তো গুগলে সার্চ করার পর গুগল তো আমাদেরকে রেজাল্ট দেখায়, অনেকগুলো ওয়েবসাইট আমাদের সামনে নিয়ে আসে। তখন সেখান থেকে আমরা প্রথম দিকে যে ওয়েবসাইটগুলো থাকে মূলত সেগুলোতে ক্লিক করে আমরা আমাদের কোয়েরিজটা মিট আপ করে নিই, ঠিক আছে? তো তো ধরুন আপনি কি করলেন, একটা ওয়েবসাইটে ক্লিক করলেন। ক্লিক করার পর এটা লোড হচ্ছে, মানে লোড নিচ্ছে, অনেকটা লোড নিচ্ছে। এরপর মানে অনেকটা টাইম নিচ্ছে লোড নিতে। তো আমরা সাধারণত কি করি, অ্যাজ এ পয়েন্ট অফ মানে ইউজার পয়েন্ট অফ ভিউতে চিন্তা করে দেখেন যে আমরা কি করি। আমরা হচ্ছে ওইটা যখন দেখা যায় যে অনেক বেশি লোডিং টাইমটা বেড়ে যায়, তখন আমরা ওইটা ইয়ে করে পরিত্যাগ করে অন্য আরেকটা ওয়েবসাইটে চলে যাই, তাই না? তো এই যে লোডিং টাইমটা, মানে খুব দ্রুত হচ্ছে এটা লোড হয়ে ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে ইউজ করার জন্য, এই লোডিং টাইমটাকে হচ্ছে কন্ট্রোল করা বা মিনিমাইজ করে আনা, এই কাজটা হচ্ছে টেকনিক্যাল এসইও দিয়ে করা হয়, ঠিক আছে? তো ভিজিটর্স নো লঙ্গার হ্যাভ দ্য পেশেন্স টু ওয়েট ফর দ্য পেজেস টু লোড। তো ভিজিটরদের কি এত ধৈর্য নেই যে কখন এই পেজটা লোড হবে, তারপর হচ্ছে তারা ইনফরমেশন গ্যাদার করবে, তাই না? দে ওয়ান্ট দ্য ইনফরমেশন অ্যান্ড দে ওয়ান্ট ইট রাইট নাও। তাদের ইনফরমেশন জানতে হবে এবং তারা এখনই সেটা চাইছে। If your web pages take an eternity to load, visitors will abandon your article and move on to the next website offering a similar post. Guess what? The other sites have immensely optimized their load time.
আচ্ছা, যখন আপনার এই ওয়েবসাইটটা একদম ইটার্নিটি টাইম নিচ্ছে লোড হতে, বা অনেক বেশি টাইম নিচ্ছে লোড হতে, তখন ভিজিটররা কি করে, ওই ওয়েবসাইটটা ত্যাগ করে অন্য আরেকটা ওয়েবসাইট যেটা সিমিলার পোস্ট অফার করছে সেটাতে হচ্ছে ভিজিট করে। তো দ্য এভারেজ অ্যাটেনশন স্প্যান অফ ইন্ডিভিজুয়ালস ইজ 8 সেকেন্ডস, এটা ওরা হয়তো বা রিসার্চ করে বের করেছে যে একজন ব্যক্তির অ্যাটেনশন গ্র্যাব করার জন্য টাইম থাকে কত, 8 সেকেন্ড। If you grab your visitor's attention with your metadata, you have less than 8 seconds to prove to them that your web page contains the information they need. Your site load time should take more than 2 seconds of that time. তো আপনার ভিজিটরের অ্যাটেনশন গ্র্যাব করার জন্য কি করতে হবে, মানে আপনি তো টাইটেল সুন্দর মতো দিয়েছেন, সবকিছু করেছেন, দেওয়ার পর যখন হচ্ছে ভিজিটরের অ্যাটেনশনটা ধরে রাখার জন্য আপনার কাছে টাইম কতক্ষণ, মাত্র 8 সেকেন্ড। তবে আপনাকে মেক শিওর করতে হবে যে 2 সেকেন্ডের মধ্যে আপনার ওয়েবসাইটটা লোড হয়ে ওপেন হয়ে যাবে ইউজারদের জন্য। ঠিক আছে, তো এই লোডিং টাইমটাকে রিডিউস করা বা কন্ট্রোল করা, এই কাজটা হচ্ছে টেকনিক্যাল এসইও দিয়ে করা হয়। আচ্ছা, আপনাদের বুঝতে কি অনেক বেশি কষ্ট হচ্ছে, আমি একা একা অনেক বকবক করে যাচ্ছি, কঠিন লাগছে কিনা আমাকে একটু জানান তো। ভিডিওটা একটু ভালো মতো দেখে নেবেন, তাহলে আশা করি আর একটু সহজ হয়ে যাবে। আচ্ছা, তাসলিমার ইয়ে লাগছে, কঠিন লাগছে? ইয়েস লিখেছে, বাকি সবাই নো লিখলো। আচ্ছা, কঠিন না আসলে বিষয়টা, আপনি একটু ভালো মতো বুঝে নিয়েন, ভিডিওটা দেখে একটু ভালো মতো বুঝে নিয়েন। এখনই তো মনে থাকার দরকার নাই ইরিন, একবারে আমি আজকে ক্লাস করাচ্ছি আজকেই সব মনে থাকবে, এটা কেন আপনি এক্সপেক্ট করেন? হ্যাঁ, বেশি বেশি যখন হচ্ছে ইয়ে করবেন, স্টাডি করবেন, এটা ইজি হয়ে যাবে। আচ্ছা, তো আমি তো সহজ করে বোঝানোর চেষ্টা করছি। না, এত বেশি কঠিন না। এরপর হচ্ছে আমরা মানে টেকনিক্যাল এসইও আরেকটা ইয়ে কি, যে মোবাইল ফ্রেন্ডলিনেস অর মোবাইল এসইও। তো ম্যাক্সিমাম বলতে কি 100% ইউজার হচ্ছে মোবাইল ইউজার, যাদের ল্যাপটপ কম্পিউটার আছে তারাও হচ্ছে আমরা কি করে, মোবাইল ইউজ করে, তাই না? আর মোবাইলেই আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি ইউজ করতে। তো আপনার যে ওয়েবসাইটটা আপনি হচ্ছে পাবলিশ করতে চাচ্ছেন বা র্যাঙ্ক করাতে চাচ্ছেন, সেটা যেন অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি হয়, সেটা আপনাকে মেক শিওর করতে হবে। ঠিক আছে, তো এটাও হচ্ছে। আচ্ছা, আজানের জন্য একটু ওয়েট করি আমরা।
আচ্ছা, তো মোবাইল ফ্রেন্ডলিনেস আর মোবাইল এসইও তো বুঝলাম আমরা, যে মোবাইল থেকে ইউজাররা যেন খুব সহজে আমাদের ওয়েবসাইটটা ব্যবহার করতে পারে, সে- সেভাবে হচ্ছে আমাদের ওয়েবসাইট তৈরি করতে হবে। তারপর হচ্ছে ক্রল এরর আইডেন্টিফিকেশন। ওই যে আমি বললাম না, বোট যখন ক্রল করবে তখন যদি কোনো এরর আইডেন্টিফাই করতে পারে, সেটা সেটাকে সর্ট আউট করার জন্য বা সলভ করার জন্য যে কাজগুলো করা হয় সেগুলো টেকনিক্যাল এসইওর। তারপর হচ্ছে কিওয়ার্ড ক্যানিবালাইজেশন অডিট, ডুপ্লিকেট কন্টেন্ট অডিট, কোনো কন্টেন্ট ডুপ্লিকেট হয়ে যাচ্ছে কিনা সেগুলো টেকনিক্যাল এসইও দিয়ে হচ্ছে আমরা করে থাকি। এরপর 4 নম্বরে হচ্ছে লোকাল এসইও। তো লোকাল এসইওটা হচ্ছে যে কোনো একটা লোকেশনকে স্পেসিফিক্যালি টার্গেট করে যেই ওয়েবসাইটটা তৈরি করা হয় সেটাতে আমরা হচ্ছে লোকাল এসইও করি। এই যে কি বলছে দেখেন, লোকাল এসইও ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টাইপস অফ এসইও দ্যাট ইজ মোর লোকেশন স্পেসিফিক দ্যান দ্য আদার্স। এটা কি লোকেশন স্পেসিফিক? ইট ডিলস উইথ rankings in a specific state, city, or town. Local SEO helps increase a company's online presence within the location it serves. কি হয়েছে? বলো মাকে। তাহলে দৌড়াদৌড়ি করছো কেন? আচ্ছা, তো কি বললাম, লোকাল এসইওটা কি করে আপনার অনলাইন প্রেজেন্সটা ইনক্রিজ করতে হেল্প করে। তো এটাকে একটু সহজভাবে বলি আমি। ধরুন কোনো একজন ব্যক্তি, তার হচ্ছে একটা অনলাইন বিজনেস আছে। সে হচ্ছে হোমমেড ফুড ডেলিভারি বিজনেস করে। তো হোমমেড ফুড ডেলিভারিটা কি, মানে এটা হোমমেড ফুড, এটা কি পচনশীল একটা প্রোডাক্ট, তাই না? খুব দ্রুত এটা নষ্ট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে সে কি করে, এই বিজনেসটা কোনো একটা লোকেশন বা সিটি বা কোনো একটা লোকালিটিকে টার্গেট করে বা ওই এলাকার বাসিন্দাদের টার্গেট করে হচ্ছে সে করে। ধরুন এমনই একজন বিজনেস ম্যান আছে যার এরকম হোমমেড ফুড ডেলিভারি বিজনেস আছে। সে ঢাকা সিটির মধ্যে, শুধুমাত্র ঢাকা সিটির মধ্যে হচ্ছে সে সার্ভিস দিয়ে থাকে বা ডেলিভারি দিয়ে থাকে। তো সেক্ষেত্রে সে যে আহ, ইয়েটা বানাবে, তার ওয়েবসাইটটা বানাবে, সে একটা লোকেশনকে বা এই যে ঢাকা সিটিকে টার্গেট করে, বা ঢাকা সিটির মধ্যেও যদি নির্দিষ্ট একটা লোকালিটি যেমন মিরপুর বা ধানমন্ডি, গুলশান এরকম এরিয়াকেও টার্গেট করে আহ, সে কি করবে, এসইও করবে। ঠিক আছে, এটাকে লোকাল এসইও বলে, মানে লোকাল বিজনেসম্যান যারা আছে তাদের জন্য, বা লোকেশন স্পেসিফিক যাদের বিজনেস তাদের জন্য। ঠিক আছে, তো আপনাদের এক্সামে যদি এরকম কোয়েশ্চেন আসে যে এসইওর ক্লাসিফিকেশন বা টাইপটা জানতে চায়, মানে জেনারেলি জানতে চায়, তো সেক্ষেত্রে আপনারা 4 টাইপস লিখবেন: অন পেজ এসইও, অফ পেজ এসইও, তারপর হচ্ছে টেকনিক্যাল এসইও, আর হচ্ছে লোকাল এসইও। আর যদি ইথিক্যালি বা বাই ইথিক্স জানতে চায় সেক্ষেত্রে হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও, আর হচ্ছে নেগেটিভ হ্যাট এসইও। ঠিক আছে, এই 4 প্রকার লিখে দেবেন। এছাড়াও আরো অনেক টাইপসের হচ্ছে এসইও আছে, তো এগুলো আমাদের আপাতত না জানলেও চলছে। এই যে নেগেটিভ এসইও লেখা, তো এখানে নেগেটিভ হ্যাট শব্দটা জুড়ে দিবেন, নেগেটিভ হ্যাট এসইও এটা বলবেন। ঠিক আছে, তো এসইওর বিরাট একটা মানে ডিজিটাল মার্কেটিং এরই একটা পার্ট হচ্ছে এসইও, কিন্তু এসইও ইটসেলফ হচ্ছে একটা বিশাল সিলেবাস। আর এসইও নিয়ে যদি আপনি ক্যারিয়ার করতে চান তো সেক্ষেত্রে মোটামুটি আপনার 2 বছরের মতো টাইম নিয়ে নামতে হবে। তো এসইও শিখতে শিখতে আপনার হচ্ছে এসইও কিন্তু এতটা সহজও না, হ্যাঁ। এটা শিখতে শিখতে আপনার 6-7 মাসের মতো টাইম লেগে যাবে, কারো কারো 1 বছর লেগে যায়। এরপর আপনি নিজের ওয়েবসাইট হচ্ছে তৈরি করবেন, ডোমেন হোস্টিং পারচেজ করে হচ্ছে ওয়েবসাইট তৈরি করবেন। সেটাকে র্যাঙ্ক করাতে করাতেও হচ্ছে আপনার 5-6 মাসের মতো টাইম লাগে। এরপর আপনি ক্লায়েন্ট পাবেন, কাজ পাবেন, ক্লায়েন্টের ওয়েবসাইট হচ্ছে র্যাঙ্ক করাতে সাহায্য করবেন। তো এইভাবে মোটামুটি দেখা যায় যে 2 বছরের মতো টাইম লেগে যায় কারো কারো। তবে মার্কেট প্লেসে বিশাল চাহিদা আছে। ফাইবার আপওয়ার্কে তো আছেই, এছাড়া শুধুমাত্র এসইওর সার্ভিস যারা হচ্ছে সেল করে তাদের জন্য আলাদা একটা মার্কেট প্লেস আছে। তো এটার নাম হচ্ছে এসইও ক্লার্ক। এসইও ক্লার্ক। ঠিক আছে, এই যে এসইও ক্লার্ক, এটা শুধুমাত্র এসইও নিয়ে যারা সার্ভিস দেয় তাদের জন্য। তো এসইওর কাজে অবশ্য যদি খুব ভালো মতো শিখতে পারেন
তো একটা ক্লায়েন্ট যদি আপনি মোটামুটি হচ্ছে মানে প্রথম অর্ডারটা যদি ম্যানেজ করতে পারেন এবং তাকে যদি খুব ভালো হচ্ছে সার্ভিস দিতে পারেন, তো সেক্ষেত্রে আহ, মোটামুটি আপনার আর হচ্ছে চিন্তা করতে হবে না। কারণ ওই বায়ার আপনাকে কন্টিনিউয়াসলি হায়ার করতে থাকবে। তো এটা একটা মানে ফুল টাইম জবের মতো হয়ে যায়। দেখা যায় যে মাসের পর মাস হচ্ছে সে আপনাকেই রাখবে তার ওয়েবসাইটের র্যাঙ্কিংটা ধরে রাখার জন্য। কারণ আপনি যে টেকনিকগুলো হচ্ছে ইয়ে করে তার ওয়েবসাইটে র্যাঙ্ক করবেন, সে যদি অন্য কাউকে হায়ার করে তাহলে ওটা আবার ডিক্রিজ হয়ে যায়। ঠিক আছে? তো ভালো সার্ভিস দিতে পারলে সে কন্টিনিউয়াসলি আপনাকে হায়ার করবে। তো এই যে দেখেন, এই মার্কেট প্লেসটা ওই যে ফাইবার আপওয়ার্কের মতোই হচ্ছে, এখানে গিগ বা প্রজেক্ট দেওয়া যায়। এগুলো হচ্ছে সেলারদের গিগ, তো তাদের প্রাইসিং, এরপর হচ্ছে তাদের র্যাঙ্ক সবকিছুই দেখা যাচ্ছে। আয়া, ডায়েরিটা বের করে একটু জিকেটা স্টাডি করো বাবার সাথে। বাবাকে বলো যে তুমি আমাকে কোয়েশ্চেন গুলো করো, আমি আনসার করছি। জিকে জিকে, তোমার তোমার জিকে এক্সাম। যাও, ব্যাগের মধ্যে ডায়েরিটা আছে বাবা, যাও। বাবাকে দেখাও, দেখো বাবা পারে কিনা। আচ্ছা, তো যেটা বলছিলাম, তো এখানে দেখেন কিছু শর্ট ফর্ম আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে দেখেন এখানে আলাদা আলাদা সার্ভিস আছে: লিঙ্ক বিল্ডিং, আর্ট এন্ড ডিজাইন, কন্টেন্ট রাইটিং, প্রোগ্রামিং, অনসাইট এসইও, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, লোকাল এসইও, গেস্ট পোস্ট, এরকম বিভিন্ন টপিক আছে, বা আপনি সার্ভিসগুলো হচ্ছে এখান থেকে সার্চ করেও নিতে পারেন। আচ্ছা, এখানে দেখেন কিছু শর্ট ফর্ম আছে, যে পিবিএন, তারপর টিএফ, সিএফ। তো এগুলো হচ্ছে শর্ট ফর্ম। তো এগুলোর ফুল মিনিং কি, এই যে যেমন ডিএ, এগুলো। আচ্ছা, আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দেই আগে আজকে। 1 মিনিট একটু ওয়েট করবেন, আমি হচ্ছে গ্রুপে পোস্টটা করে নিই, তারপর বলছি। না, আপনারা হচ্ছেন 89 ব্যাচ। ডায়েরিটা বের করো বাবা। আচ্ছা, এখানে একটু দেখেন, এই পোস্টটা একটু দেখেন। এই যে যে ফাইন্ড আউট দ্য ইলাবোরেশন অফ দ্য ফলোইং টার্মস, আপনাদের গ্রুপে কিন্তু আমি এই পোস্টটা করেছি। ঠিক আছে? তো এখানে দেখেন কিছু শর্ট ফর্ম আছে বা অ্যাব্রিভিয়েশন আছে। যেমন কি কি আছে: টিএ, ডিএ, পিএ, টিএফ, সিএফ, ডিআর, তারপর পিবিএন, সার্ভস, এরকম। সার্ভ, ব্যাকলিংক, এরকম কিছু না, ব্যাকলিংক না, সার্ভ পর্যন্ত হচ্ছে কিছু শর্ট ফর্ম আছে বা অ্যাব্রিভিয়েশন আছে। তো আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এটার ফুল মিনিংটা কি হবে বা ইলাবোরেশনটা কি হবে সেটা আপনারা খুঁজে বের করবেন। খুঁজে বের করে এটার যে রেজাল্টটা আছে সেটাকে হচ্ছে কমেন্টে এসে আপনারা হচ্ছে এই হোমওয়ার্কটা সাবমিট করবেন। আলাদাভাবে পোস্ট করার প্রয়োজন নেই। আমার পোস্টের কমেন্টে এসে আপনারা হচ্ছে এটার ফুল ফর্মগুলো বের করে দেন হচ্ছে এখানে কমেন্ট করবেন। তো এখানে একটা বিষয় হচ্ছে, এই যে শর্ট ফর্মগুলো আছে বা অ্যাব্রিভিয়েশনগুলো আছে, সেগুলোর বিভিন্ন রকম মিনিং হয়, তাই না? তো এগুলো আমরা কিভাবে সার্চ করব, যে ডিজিটাল মার্কেটিং এ হচ্ছে টি এর মিনিং কি, বা এসইও তে টি এর মিনিং কি, এসইও তে ডি এর মিনিং কি, এভাবে সার্চ করবেন, নতুবা উল্টাপাল্টা রেজাল্ট আসবে। ঠিক আছে? তো এগুলো খুঁজে বের করে কমেন্টে আপনারা কমেন্ট করবেন।
আজকে কি বার? আজকে হচ্ছে সোমবার, তাই না? সোম মঙ্গল বুধবার পর্যন্ত হচ্ছে আপনাদের টাইম। বুধবার রাত পর্যন্ত আপনারা সবাই এটার অ্যান্সারগুলো বের করে কমেন্ট করে দিবেন। তো বুধবার রাতে ইনশাল্লাহ আমি হচ্ছে এটার সঠিকটা কি হবে সেটা পোস্ট করব। ঠিক আছে? আর শনিবার দিন আপনাদের এক্সাম। শনিবার দিন যেভাবে বললাম সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত লিংক থাকবে। ওই টাইমের মধ্যে হচ্ছে আপনারা এক্সাম শেষ করবেন। এবং অবশ্যই সবাই চেষ্টা করবেন এক্সামটাতে অংশগ্রহণ করতে। ঠিক আছে? কারণ খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে। যাদের অনলাইন এক্সামের সাথে হচ্ছে ইয়ে নাই, বা কখনো দেননি, তাদের জন্য খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে। তো অবশ্যই পাশ ফেল যাই আসুক সবাই চেষ্টা করবেন এক্সামটা দিতে। আর এটার রেজাল্ট তো আপনি ছাড়া আর কেউ দেখছে না। নিজেকে নিজে মূল্যায়ন করেন যে আপনি কতটুকু শিখলেন বা কতটুকু শিখতে পেরেছেন, সেটা নিজেকে নিজে মূল্যায়ন করেন। তো এটা খুব ভালো একটা অপরচুনিটি সবার জন্য। প্রিভিয়াস ক্লাস ভিডিওগুলো দেখেন। যে 10টা ক্লাস করিয়েছি সেই 10টা ক্লাসের ভিডিওগুলো দেখেন। আর হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে, টেকনোলজি নিয়ে, ফ্রিল্যান্সিং নিয়ে একটু পড়াশোনা করেন। ঠিক আছে? তাহলে বুধবার দিন কিন্তু ক্লাস বন্ধ থাকবে। বুধবার দিন কোনো ক্লাস হবে না। শনিবার দিন এক্সাম হবে। নেক্সট সোমবার ইনশাল্লাহ আমরা আবার ক্লাস শুরু করব, যদি সবকিছু ঠিকঠাক থাকে। ঠিক আছে? তো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করেন, আমি প্রশ্ন শুনবো। সালসাবিল, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমার প্রশ্ন হচ্ছে, দুইটা প্রশ্ন আছে তার মধ্যে। একটা হচ্ছে, প্রশ্ন আমাদের মানে কিভাবে হবে, এটা ইংরেজিতে হবে না বাংলায়? ইংলিশে হবে। কারণ যেটা ইংলিশে আমার হবে। নিজের কথা বল, আমি তো অতটা ভালো ইংরেজি জানি না। ওখানে এমসিকিউ, আপনার অত ভালো জানতেও হবে না। ওইখানে যেগুলো যেভাবে প্রশ্ন করা হবে এটা বুঝতে পারবেন আপনি। অ্যান্সারও আপনাকে ইংলিশে লিখতে জি, হবে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, যেটা বললেন যে গ্রাফিক ডিজিটাল মার্কেটিং সম্পর্কে পড়াশোনা করার, হ্যাঁ, এটার জন্য কি বই পড়া যাইতে পারে বই বা কেন, গুগল কিভাবে সার্চ করবেন। এটা বই, সংগ্রহ করতে পারি যদি? বই পড়তে হবে না। বই কেন পড়বেন? জি গুগলে সার্চ করবেন ডিজিটাল মার্কেটিং কি, এর এর পিলার গুলো কি কি আছে, এরকম কিছু ইয়েগুলো টাইপ ইয়ে করবেন, সার্চ করে করে পড়বেন, গুগলে পড়বেন। জি বই জি, কিনতে হবে না। এটাই। ঠিক আছে? মিনারুল। মিনারুল। আর্টিকেল রাইটিং এই ম্যাডাম, বিষয়গুলো দেখেছিলাম। ম্যাডাম তো আজকে আসসালামু ক্লাসের আলাইকুম। টপিক হচ্ছে, আজকে ওয়ালাইকুম আমরা আসসালাম। লিড জেনারেশন দেখব। ম্যাডাম আসসালামু লিড আলাইকুম। জেনারেশন সম্পর্কে আমার আপনাদের ভিডিওটা আগে ধারণা আছে বন্ধ কিনা করেন। আমাকে অথবা নোট লিখে চ্যাট বক্সে ভিডিওটা পজ জানান। করেন। আমি স্ক্রিনটা শেয়ার করছি আপনাদের সাথে। ম্যাডাম, মিনারুল বলছি। আপনি তো বলছেন, কিন্তু আপনি যে আমার ভিডিও লিঙ্কডইন আর্টিকেল রাইটিং এর ইয়ে করে রাখছেন, ওটা তো শুনতে পাচ্ছি আমরা। ওটা পজ করে তারপর কথা আপনি, বলেন। আচ্ছা, ধারণা না থাকলে কোনো সমস্যা নেই। নতুন আমরা নতুন আচ্ছা কিছু মিনারুল, আপনি কি শিখতে আমাকে বুঝতে পারছেন না? মনোযোগী হবেন। দেখ, কিচ্ছু বুঝে না। বলছি আপনি যে ভিডিও অন করে রাখছেন ওইটার সাউন্ড হচ্ছে। হয় ভিডিও পজ করেন অথবা সাউন্ড মিনিমাইজ করেন, করে তারপর আপনার প্রশ্ন বলেন। মোসাদ্দেক আল রশিদ। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, ওই যেগুলোর ফুল মিনিং বলছেন সেগুলো মানে গুগল থেকে বাইর করবো না? জি। ম্যাডাম, কিভাবে বাইর করবো এটা? গুগলে সার্চ করবেন। এটা তো বললামই গুগলে? এইমাত্র কিভাবে বের করবেন। ওই ম্যাডাম, মানে কি লিখে বাইর এই, করতে হবে? ক্লাসে মনোযোগ দেন না কেন? এইমাত্রই না বললাম আমি যে টিএ মিনিং ইন ডিজিটাল মার্কেটিং, টিএ মিনিং ইন এসইও, এভাবে সার্চ করবেন। জি ম্যাডাম। আর এটাও ম্যাডাম, যদি আমি বলে দেই তাহলে হোমওয়ার্ক দেওয়ার লাভটা কি আমার বলেন? এতটুকু যদি আপনি না জানেন কি লিখে সার্চ করবেন, এতটুকু যদি না বুঝেন, জি হ্যাঁ, ম্যাডাম। আমার হোমওয়ার্ক দিয়ে কোনো লাভ আছে? ইয়া ম্যাডাম, পরীক্ষাটিকে বুধবারের মধ্যে মানে করতে হবে, মানে বুধবারে যে ইয়াটা দিবেন সেটা পূরণ করে পাঠাই দিব।
আর শনিবারে পরীক্ষা হবে। জি। আচ্ছা ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমজাদ হোসাইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা ওই যে আপনি তো ওই যে এই এই যে টিএ ডিএ এগুলি বলতে দেয়া হোমওয়ার্ক দিয়ে ক্লাস এই পর্যন্ত শেষ না এর আর একটু ছিল ক্লাসে পড়ানোর? না, ক্লাস শেষ। আচ্ছা, সেটাই মানে ওইটা বলতে বলতে বললেন যে হোমওয়ার্ক দিয়ে নেই, বললেন মনে হলো যে আরো বাকি আছে। জি, না। জি, এটাই। পীযূষ কান্তি। পীযূষ দা বলুন। ম্যাম ম্যাম শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ম্যাম বলছি কি ওই আমি তো আপনার তো এই বলেছিলাম এক সময় যে আমি 9টায় ক্লাস করবো। হ্যাঁ, কারণ আমার তো বিভিন্ন কারণে ক্লাস মারা গেছে। আমি অবশ্য ভিডিও গুলো দেখেছি ম্যাডাম। কারণ আমার প্রশ্ন হচ্ছে ম্যাডাম, এই এখান থেকে আমি 35 নাম্বার কম পাই, তাহলে কি বাদ দেবেন নাকি? বাদ দিয়ে আর কোথায় রাখবো আপনাকে? মানে আসলে আমি তো অনলাইন পরীক্ষা দিইনি। দ্বিতীয় হলো আমি প্রথম থেকে অনেক ক্লাস মিস করেছি। আমি যদিও রেকর্ডিং কম বেশি দেখে চেষ্টা করছি। এখন আপনি যেটা দিচ্ছেন হোমওয়ার্ক, এটা আমি চেষ্টা করবো এবং আপনাকে আমি অবশ্যই আপনার কথা বলে জানাবো। আর ম্যাডাম বিশেষ করে আমি কিন্তু সম্পূর্ণ নতুন এই জগতে। আর আমি এটা ভয় পাচ্ছি কি আমি আসলে কি এর 35 মার্কে পাবো। এটা টেনশন আছে। সমস্যা নাই পীযূষ দা, সাহস করে দেন, আপনি ছাড়া আর কেউ তো দেখছে না। ঠিক আছে, তারপরেও ট্রাই করেন। ঠিক আছে, প্রিভিয়াস ক্লাসগুলো একটু ঝালাই করে নেন। সেটা হ্যাঁ উদ্দেশ্যটা আসলে সেটাই, যে এই 10টা ক্লাসগুলো ভিডিওগুলো একটু দেখানো, যাতে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার সময় আপনি কনফিডেন্ট থাকেন যে আপনি কোন সার্ভিসটা দিতে পারবেন বা কোন বিষয়টাতে গিগ দিবেন। হ্যাঁ, সেটা জানান করার জন্যই আসলে মিড টার্ম এক্সামটা নেওয়া হয়। আর ভালো একটা এক্সপিরিয়েন্স হবে ইনশাল্লাহ। হ্যাঁ ম্যাম ম্যাম আমি এই চেষ্টাটা অবশ্যই করবো। ম্যাম আমি সকালে স্যারে কল দিয়েছিলাম বুঝছেন ম্যাডাম। আচ্ছা। স্যার খুব রাগ করলেন যে আপনি মানে ক্লাস করেন না। তো স্যার আমি জব করি, আমি তো আসলে মানে সময় টাইমের দিকে পারি না। তখন জব তার নাকি করে আপনি কেন এই কথা বলছেন? তা মানে উনি মনে হয় এটা হবে না স্যার। ম্যাম আমার টার্গেট এর পর থেকে আমি আসলে খুব চাপে ছিলাম এ কয়েকদিন। আমার এর পর থেকে আশা করি আমি রেগুলার থাকার চেষ্টা করবো। হ্যাঁ ইনশাল্লাহ। ঠিক আছে পীযূষ দা, যেহেতু এখানে আপনারা হচ্ছে একটা রেজিস্ট্রেশন ফি দিয়েছেন, টাইম দিচ্ছেন, তো একটু টাইম বের করেন। নিজের জন্য 1 ঘন্টা সময় বের করা যায় কিন্তু, ইচ্ছে করলে। হ্যাঁ ম্যাম ওই যে ইয়ার পরীক্ষা চলছে তো এসেছি, হুম। বিভিন্ন চাপে আছি, অনেক সময় করে পারি না। আচ্ছা। তারপরে অনেক সময় নেট থাকে না, বিভিন্ন কারণ থাকে তো, হুম। যে কারণে যায় নাই। আমি তার যে জন্যই তো চাইছিলাম প্রিপারেশনের জন্য আপনাদের বুধবারের ক্লাসটা অফ রাখলাম। শনিবার পর্যন্ত টাইম আছে, এনাফ টাইম কিন্তু। হ্যাঁ, তো চেষ্টা ম্যাডাম করেন। আমি ম্যাডাম বলছি আমার যদি কোনো সমস্যা বোধ করি ওই ভিডিও অবশ্যই দেখে গ্রুপে আমি জানাবেন, গ্রুপে জানাবেন। বলবে আপনাকে কল দিলে কি আপনাকে পাবো? গ্রুপে তো কল দেওয়া যায় না। গ্রুপে আমার পোস্টের কমেন্টে গিয়ে আপনার প্রবলেমটা পরিষ্কারভাবে লিখবেন, তাহলে আমি ওখানে আপনাকে সলিউশন দিব। আচ্ছা ম্যাম ঠিক আছে, ওকে। আচ্ছা। রমজান আলী। আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। ম্যাম বুধবারে তো আর ক্লাস হবে না, তাই না? জি না। আচ্ছা ম্যাম, আমি ওই যে আপনি যে ক্লাসগুলো করাইছেন ওগুলার ভিতর থেকে পরীক্ষা আসবে, লিঙ্কডইন যেমন হ্যাঁ 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 প্রিন্টারে। হ্যাঁ, ভিডিওগুলো দেখেন। জি জি, এগুলার ভিতর তো পরীক্ষা হবে আপনার শনিবারে, পরীক্ষার ডেট নাকি? জি। আর ম্যাম আপনার ক্লাস রেকর্ড গুলো তো আমরা এই সব সময় পাবো নাকি? জি, পাবেন। আচ্ছা ম্যাম, ধন্যবাদ। মাহি বলেন। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। একটা কোশ্চেন করব, সেটা রেজাল্ট আগেই শুনে ফেলেছি, একজন আরেকজন করেছিলেন। যাই হোক, আমি এখন বলছি যে এই কয়েকদিনে আমি আমি কিছু ক্লাস করেছি, সবগুলোতেই অ্যাটেনশন আমার ছিল, বাট আমার একটু কিছু জটিলতা আছে। এই 3-4 দিনে কি আমি কমপ্লিট করতে পারবো? পারবেন ইনশাল্লাহ, আচ্ছা কনফিডেন্ট আচ্ছা। থাকেন, ইনশাল্লাহ পারবেন।
আচ্ছা, আর আরেকটা কোশ্চেন হলো যে আসলে আইটি সেক্টরে ধরেন কিছু কিছু ভাষা আছে, এই ভাষাটা আমার কাছে নতুন, তো আমি তো এর আগে কখনো এগুলো জানি না, শুনিও নাই, তো এগুলো একটু জটিলতা লাগছে আর কি আমার কাছে। আচ্ছা, বেশি বেশি শুনতে শুনতে আবার এগুলোতেই অভ্যস্ত হবেন, কারণ এগুলো আমাদের জানতে হবে। এখানকার ওয়ার্ড ল্যাঙ্গুয়েজ তো আমাদের জানতে হবে, কারণ পরবর্তীতে বায়ার আমাদেরকে এই ল্যাঙ্গুয়েজেই কথা বলবে। যেই ওয়ার্ডগুলো আমি ইউজ করছি সেগুলোতেই বলবে। সে বলবে তার ওয়েবসাইটে ট্রাফিক লাগবে। আচ্ছা, তখন আমি ওটা তো আপনাকে বুঝতে হবে যে ট্রাফিক কি জিনিস, জি সে মিস, কি আমি চাইছে। এই পেশাটাকে আমি নিজের মতো করে করতে চাচ্ছি, তো যার কারণে আমি কোন দিকে আগাবো, মানে আমি সবগুলোই আপনি ফলো করবো, বাট কোন দিকে আমি হাইড করবো, মানে হাইড ওইটা তো করবো। আপনি আপনার নিজেকে জিজ্ঞেস করবেন। কোর্স শেষ হোক, তারপর আপনি ডিসিশন নেবেন যে কোন সার্ভিসটা আপনি কনফিডেন্ট, সেটা নিয়ে কাজ করবেন। আচ্ছা, আর ইংলিশে যে কোশ্চেন গুলো যে হবে আপনার ওই 25 মার্কের বললেন, ওটা কয় লাইনের করে লিখতে হবে? 25 শর্ট কোয়েশ্চেনগুলো ওখানে শুধুমাত্র অ্যান্সারটা লিখে দিবেন, একেবারে পেজ ভরে লিখতে হবে না। ওখানে যে কোয়েশ্চেনটা করবেন সেটার শুধুমাত্র অ্যান্সারটা লিখবেন। আচ্ছা আচ্ছা, আর ওইগুলো টিক চিহ্ন, রাইট চিহ্ন আর রং হ্যাঁ চিহ্ন। হ্যাঁ, এমসিকিউতে অপশন থাকবে, 4টা অপশন থাকবে, ইয়েটা পিক করবেন। আচ্ছা, থ্যাংক ইউ, দোয়া রাখবেন আমাদের জন্য। হ্যাঁ অবশ্যই, সবার জন্য দোয়া আর শুভকামনা রইল। সাহস করে পরীক্ষা দেন, এটা তো তেমন কোনো বিষয় না। একটা হ্যাঁ, ভালো এক্সপিরিয়েন্স হবে, সেটা মনে করে দেন। থ্যাংক ইউ। ঠিক আছে। মিনারুল। ম্যাডাম আসসালামু আলাইকুম। ম্যাডাম এর ওয়ালাইকুম আগে আসসালাম। আপনি আমাকে একটা বিশাল হেল্প করেছেন, যেটা আমার পরে সাহায্য হয়েছে। সেটা হলো যে আমি আমার আগে যে আমি আমার ভিডিও আমার ইউটিউব চ্যানেল আপ করতাম, তারপরে তার লিঙ্কগুলো বিভিন্ন জায়গায় লিঙ্কগুলো পেস্ট করে দিতাম, এক্সে বা অন্যান্য জায়গায়। আপনি বলাতে সেটা আমি কমেন্টে দিচ্ছি। আপনি অ্যাডভাইস যখন করেছেন তারপরে ওটা করেছি, কিন্তু ইতিমধ্যেই আমি যত জায়গায় এটা করেছি, এবং আমি প্রায় ধরেন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার গ্রুপ, তারপরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এই গ্রুপ, এরকম প্রায় 16-17 জায়গায় আছে। তাহলে এই জায়গাগুলোতে কি আমার ইউটিউবে ওই এক জায়গায় আপলোড করে ওই লিঙ্কটা কি পেস্ট করা না প্রত্যেকটা জায়গায় যে এই একই ভিডিও আপলোড করা? এটা আমি একটু কনফিউজড এখন। ইউটিউবে যে ভিডিওটা আপলোড করছেন সেটার ভিউজই তো আপনি বাড়াতে চাচ্ছেন, এটাই তো উদ্দেশ্য, তাই না? রাইট, রাইট। তো আপনি ওই ভিডিওর লিংকটাকে শেয়ার করবেন। লিঙ্কটাকে শেয়ার করব ওদের ওই জায়গায় যে যে কোনো একটা কমেন্টের ঘরে। কমেন্টে করতে পারেন, অথবা ওই গ্রুপে যদি আপনি পপুলার থাকেন বা অ্যাক্টিভ মেম্বার থাকেন, আপনাকে সবাই চেনে, সেক্ষেত্রে হ্যাঁ, পোস্ট করেও আপনি বলতে পারেন, কিছু একটা লিখে দিলেন যে আমি এই বিষয়টা নিয়ে রিসার্চ করেছি বা এই বিষয়টা এরকম, তো এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। করে লিঙ্কটা শেয়ার করলেই ওই ভিডিওটা ওখানে চলে আসবে হ্যাঁ ম্যাডাম, পোস্টের আমি ভিতরে। আমি প্রথমে হলো লিঙ্কটা শেয়ার করে তারপরে আবার যে যে গ্রুপ কোন জায়গায় বাংলা কোন জায়গায় ইংরেজিতে 2 লাইন লিখে তারপরে হ্যাশট্যাগ দিয়ে এভাবে হ্যাঁ, দিয়ে দিই। তাহলে আমি আপনি যে ওই ক্যাটাগরি গুলো বললেন, ব্ল্যাক হ্যাট এবং গ্রে হ্যাট, এই ব্ল্যাকের ভিতর তো আমি পড়ে যাব না, না? না না, সেটা তো ডিফারেন্ট জিনিস, সেটা হচ্ছে ওয়েবসাইটের ক্ষেত্রে, আপনার এটা তো আর ওয়েবসাইট না, এটা তো একটা ভিডিও লিংক। আচ্ছা, আচ্ছা। থ্যাংক ইউ ম্যাডাম। ওকে। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে যেটা করিয়েছে এটা পুরোটাই হচ্ছে একটা ওয়েবসাইটকে কিভাবে এসইও করতে হয়, এটার বিষয়টা ছিল এরকম। পারমিনা। ম্যাম, আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের যে প্রশ্নপত্রগুলো তো গুগল শিটে লিংক দিবেন, ড্রাইভের লিংক দিব। ড্রাইভে লিংক দিবেন। আর আরেকটা বিষয়, আমি 40 মিনিট বললেন টাইম, যদি আমি এক্সাম দিতে দিতে 40 মিনিট হঠাৎ যদি ইলেকট্রিসিটি চলে যায় সেক্ষেত্রে আমি কি করতে পারি? আপনি বাদ হয়ে যাবেন, চাইলে ইলেকট্রিসিটি আসলে আরেকবার দিতে পারেন। ও, চাইলে ইলেকট্রিসিটি আসলে আরেক, মানে অনেক সময় তো ইলেকট্রিসিটি চলে যায়, আমি ক্লাস করতে পারি না, তখন মোবাইলে জয়েন করতে হয় আমাকে, ল্যাপটপের মোবাইলে আবার। তাহলে মোবাইল থেকে এক্সামটা দিয়ে দিন, মোবাইলে ডাটা নিয়ে নিন, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, আমরা তো ওই পরীক্ষার লিঙ্কটা পাবো ওই দিনই না, শনিবার 7টায়? হ্যাঁ, সন্ধ্যা 7টা ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওকে ম্যাম, ঠিক আছে। ঠিক আছে। পুষ্পিতা। হ্যালো, শোনা যাচ্ছে?
শুনতে পাচ্ছি আপু, বলুন। আচ্ছা, বলতে চাচ্ছি আমাদের ক্লাসগুলো কি শীট আকারে দেওয়া হবে, মানে জি না, ক্লাসগুলোর কোনো? ভিডিও দিচ্ছি, আবার শিট কি? আচ্ছা, আচ্ছা, thank you. পুরো ভিডিওই তো দিয়ে দিচ্ছি। সমিজা খাতুন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সালামের জবাব দিলাম তো আপু। গত হ্যাঁ, গত দিন আপনাকে করতে মানে সাউন্ডটা করতে পারিনি, না কথা হয়নি ম্যাম। আমি অসুস্থ হয়ে আছি, আমার অপারেশন হয়েছে, আমার বৃহস্পতিবারের দিন সেলাই খুলবে, তা আমি পরীক্ষাটা কিভাবে দিব ম্যাম? শনিবার নাগাদ দিতে পারবেন না 40 মিনিট টাইমের মধ্যে? মানে আমার তো সেলাই খুলে ভাই, আমি আচ্ছা, মাথা যদি নিচু আপনি করতে একান্তই পারি না। অসুস্থ থাকেন তাহলে তো আর কিছু বলার নাই। পরে তো কোনো সমস্যা হবে কি? না, সমস্যা নেই। আর প্রশ্নটা কোথায় পাবো ম্যাম? গ্রুপে পাবেন। আর আমি তো অসুস্থর জন্য ক্লাসগুলো তো মানে ঠিক আছে আপু, ঠিক করে আগে করতে নিজে টেক পারিনি। কেয়ার তার করেন। ভিডিও গুলো সুস্থ দেখেছি। হন আগে। ঠিক আছে, সুস্থ হন আগে, তারপর সবকিছু। ঠিক আছে। আচ্ছা, ঠিক আপনার আছে সুস্থতা ম্যাম। কামনা আসসালামু করছি। আলাইকুম। জি। আচ্ছা। রেমন রায়হান। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমি জানতে চাচ্ছি যে শুধু ক্লাসের বাইরে থেকেও কি এক্সাম কোশ্চেন হবে? হ্যাঁ, হবে। ও, এটার জন্যই। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো কিছু জানার আছে কিনা? জানার থাকলে প্রশ্ন করুন। আচ্ছা, তাহলে বুধবার দিন কিন্তু ক্লাস বন্ধ থাকবে। শনিবার দিন ইনশাল্লাহ এক্সাম। তো সবাই চেষ্টা করবেন এক্সামটাতে বসতে, পাশ ফেল যাই আসুক, অ্যাটলিস্ট একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। ওকে। তো আজকে ক্লাসটা এতটুকুই রাখলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।